রাজ্যের রাজনীতি যখন নির্বাচনের প্রাককালে একেবারে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে, ঠিক সেই সময় একটা খবর হঠাৎ করে রাজনৈতিক মহলে ঝড় তোলে। ভোট কৌশলী সংস্থা আইপ্যাক নাকি রাজ্যে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে এবং আগামী 20 দিনের জন্য কলকাতার টিমের কর্মীদের ছুটিতে পাঠানো হচ্ছে। এই খবর রবিবার সকালে ছড়িয়ে পড়তে শুরু হয় জল্পনা, সন্দেহ, রাজনৈতিক চাপানুতর। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস এবং শুরু হয় পাল্টা রাজনৈতিক ব্যাখ্যার লড়াই। ঘটনার গুরুত্ব বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির ভূমিকা কি। গত এক দশকে ভারতের নির্বাচনী রাজনীতিতে এই ধরনের পেশাদার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেটা অ্যানালিটিক্স, বুথ ম্যানেজমেন্ট, মাইক্রো ক্যাম্পেইনিং, সোশ্যাল মিডিয়া কৌশল সব মিলিয়ে আধুনিক নির্বাচনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সংস্থাগুলো। রাজ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ফলে এই সংস্থাকে ঘিরে যে কোনো খবরই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। রবিবার সকালে যখন খবর ছড়ায় যে আইপ্যাক তাদের কাজ বন্ধ করে দিচ্ছে, তখন অনেকেই এটিকে বড় রাজনৈতিক সংকেত হিসাবে দেখতে শুরু করেন। নির্বাচনের ঠিক আগে একটি বড় ক্যাম্পেইনিং সংস্থা যদি কাজ থামিয়ে দেয়, তাহলে তা যে কোনো দলের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তৃণমূল কি কোনো বড় কৌশলগত সমস্যায় পড়েছে, নাকি এর পিছনে অন্য কোনো চাপ কাজ করছে? তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতি সামনে আসে, যেখানে বলা হয় এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। দলের তরফে জানানো হয় আইপ্যাকের পশ্চিমবঙ্গ টিম আগের মতোই সক্রিয় এবং রাজ্য জুড়ে প্রচার কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলছে। এই ধরনের খবরকে তারা মাটির বাস্তবতা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে ব্যাখ্যা করে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা জেনেছি, যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাক নাকি আগামী 20 দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে মাটিতে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গ টিম সম্পূর্ণভাবে একেবারে এআইটিসির সঙ্গে কাজ করছে এবং সারা রাজ্য জুড়ে তারা প্রচারের যে কার্যক্রম সেটা পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করছে। এই ধরনের প্রচার আসলে মাটির বাস্তব পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরানোর একটা চেষ্টা। বাংলার মানুষ এই ধরনের চেষ্টাকে বুঝতে সক্ষম এবং তারা গণতান্ত্রিকভাবে তার জবাব দেবে। পশ্চিমবঙ্গে ভুয়ো তথ্য বা ভয় দেখিয়ে প্রভাবিত হবে না। 23 আর 29 তারিখ তারা তার জবাব দেবে। 4 মে ফলাফলেই রায় স্পষ্ট হবে। এই বিবৃতির রাজনৈতিক গুরুত্ব অনেক, কারণ নির্বাচনের সময় ন্যারেটিভ বা জনমতের গল্প তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি খবর সত্যি হোক বা সত্যি না হোক, মানুষের মনে সন্দেহ তৈরি করে, আর যদি সন্দেহ তৈরি করে তাহলে তা নির্বাচনেতে বা প্রভাব ফেলতে পারে। তৃণমূল সেই সম্ভাবনাকেই শুরুতে আটকে দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। তারকেশ্বরের একটি জনসভা থেকে তিনি একেবারে সরাসরি অভিযোগ করেন, বিরোধীরা নাকি তাদের সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে ভয় দেখিয়ে বাংলা ছেড়ে চলে যেতে বলছে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে রাজনৈতিক সংঘাতের এক অন্য মাত্রা, যেখানে শুধু দল নয়, দলের সঙ্গে যুক্ত পেশাদার সংস্থাগুলিও চাপে পড়েছে। তিনি আরও বলেন, যদি এই সংস্থাগুলোকে ভয় দেখানো হয় তাহলে তাদের কর্মীদের তৃণমূলই চাকরি দেবে এবং কাউকে বেকার হতে দেবে না। এই মন্তব্য একটা রাজনৈতিক বার্তা নয়, এটি কর্মীদের উদ্দেশ্যে একটি আশ্বাসও বটে। তারকেশ্বরের সভায় মমতা ব্যানার্জি এ নিয়ে বলেন, তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা পার্টি কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। অভিষেকের সঙ্গে কথা বলেই এসেছি। একবার শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না।
আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি, পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন, এরপরে তো এনআরসি করবেন। এই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি আইপ্যাকের এক শীর্ষ কর্তার গ্রেপ্তারের ঘটনা। ভিনেশ চ্যান্ডেল, যিনি সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর, তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে মানি লন্ডারিং মামলায়। এই মামলার সঙ্গে পশ্চিমবঙ্গের কথিত কয়লা পাচার কেলেঙ্কারির যোগ রয়েছে বলে জানা গেছে। এই গ্রেপ্তারের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের ঠিক আগে এই ধরনের পদক্ষেপ স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক তৈরি করে। তৃণমূলের অভিযোগ, এটি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যার লক্ষ্য নির্বাচনী প্রচারকে ব্যাহত করা। অন্যদিকে বিরোধীরা এটিকে আইন অনুযায়ী তদন্ত বলেই দাবি করছে। এর আগেও এই মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, বিভিন্ন শহরে আইপ্যাকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে অভিযান হয়েছে। এমনকি কলকাতায় সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয়, আর যা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। সে সময় মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বিষয়টাতে আরও রাজনৈতিক রং লাগে। এই ঘটনাগুলিকে একসঙ্গে দেখলে একটি বড় ছবি সামনে আসে। একদিকে রয়েছে একটি পেশাদার রাজনৈতিক সংস্থা যা একটি নির্দিষ্ট দলের সঙ্গে কাজ করছে, আর অন্যদিকে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ। আর এর মাঝখানে রয়েছে নির্বাচন, যেখানে প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনমত। সাধারণ মানুষ কিভাবে এই ঘটনাগুলোকে দেখছেন, সেটাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। কেউ যদি মনে করেন যে এটি রাজনৈতিক চাপ, তাহলে তার প্রতিক্রিয়া একরকম হবে। আবার কেউ যদি মনে করেন এটি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, তাহলে তার প্রতিক্রিয়াও অন্যরকম হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইনফরমেশন ওয়ার বা তথ্যের লড়াই। বর্তমান যুগে নির্বাচন শুধুমাত্র মাঠে নয়, তথ্যের জগতেও কড়া নাড়ে। সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতেই তথ্য ছড়ানো হয় এবং অনেক সময় ভুয়ো তথ্য সেই লড়াইয়ের অংশ হয়ে ওঠে। আইপ্যাককে নিয়ে এই খবর সেই বৃহত্তর তথ্য যুদ্ধের অংশ বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি সত্যিই কোনো বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়ে থাকে, তাহলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সব মিলিয়ে এই ঘটনা শুধুমাত্র একটি সংস্থাকে ঘিরে বিতর্ক নয়, এটি বর্তমান ভারতের নির্বাচনী রাজনীতির একটি প্রতিচ্ছবি, যেখানে পেশাদার কৌশল, কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপ, রাজনৈতিক অভিযোগ এবং তথ্যযুদ্ধ সব একসঙ্গে মিশে গেছে। এখন নজর রয়েছে আসন্ন 23 আর 29 এপ্রিলের দিকে। এই দুদিনের ভোট এবং 4 মের ফলাফল শেষ পর্যন্ত বলে দেবে এই সমস্ত বিতর্কের প্রভাব কতটা পড়েছে জনমতের ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিতর্ক অনেক সময় উল্টো ফলও দিতে পারে। যদি মানুষ মনে করে যে কোনো দলকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে, তাহলে সেই দলের প্রতি সহানুভূতি বাড়তে পারে। আবার যদি অভিযোগগুলো বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাবও পড়তে পারে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।